স্ক্রিনের উপরে যে প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু এবছর এনটিপিসির প্রশ্নপত্র, যেটি কিন্তু 5 জুন 2025-এ কিন্তু পড়েছিল। তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু আরআরবি এনটিপিসি পরীক্ষা শুরু হয়ে গেছে। তো 5 জুন এনটিপিসির যে প্রশ্নটা পড়েছিল তার প্রশ্নটা কেমন ছিল তা কিন্তু আজকে ক্লাসে দেখাবো। তো দেখো, আমরা এখান থেকে একটা প্রশ্ন 5 জুনের যে প্রশ্নপত্র পড়েছিল সেখান থেকে একটা প্রশ্নপত্র আমরা সংগ্রহ করেছি। তো এখানে আছে ইংলিশ ভার্সন। তো দেখো এখানে শিফট 3-তে কিন্তু এটা পড়েছিল, 5 জুন 2025 শিফট 3-তে কিন্তু পড়েছিল। তো চলো আমরা প্রশ্নটা দেখি কি আছে। প্রথম প্রশ্ন কি আছে, হুইচ সেন্সাস অফ ইন্ডিয়া ইজ নোন অ্যাজ গ্রেট ডিক্লাইন। তো এটার মানে হচ্ছে ভারতের কোন আদমশুমারিকে মহান পতন বলা হয়। গ্রেট ডিক্লাইন মানে মহান পতন বলা হয়। তো ভারতের কোন আদমশুমারিকে মহান পতন বলা হয়, মানে সালটা, মানে কত সালের আদমশুমারিকে মহান পতন বলা হয়, এটা কিন্তু এখানে প্রশ্ন। তো এর সঠিক উত্তর হবে 1921 সাল। এখানে দেখো 1921 সালের যে আদমশুমারি হয়েছিল সেই আদমশুমারিটাকে কিন্তু বলা হচ্ছে তোমার গ্রেট ডিক্লাইন, মানে মহান পতন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নটা চলে যাব। পরের যে প্রশ্ন আছে দেখো, এখানে দুয়ের দাগের প্রশ্ন আমরা একটু ওপরের দিকে তুলব। দুয়ের দাগের যে প্রশ্নটা আছে, মানে পরের প্রশ্নটা আছে দেখো, হু ফাউন্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এখানে দেখো আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে। তোমরা তো সবাই জানো এই প্রশ্নটা খুবই কমন সব পরীক্ষার জন্য। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রতিষ্ঠাতা এ ও হিউম। দেখো তোমরা এখানে উত্তর কিন্তু দেওয়া আছে এ ও হিউম। তো হিউম কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা। এখন তোমরা পাশাপাশি সালটা মুখস্থ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। হাউ মেনি কিলোমিটার্স অর রোডস দ্য proposed to be constructed under the ভারতমালা প্রজেক্ট। অর্থাৎ ভারতমালা প্রজেক্টের জন্য, ভারতমালা প্রকল্পের জন্য কত কিলোমিটার রাস্তা নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে ভারতমালা প্রকল্পের জন্য কত কিলোমিটার রাস্তা নির্মাণের প্রস্তাব করা হয়েছে। তো এর সঠিক উত্তর হবে 34,800 কিলোমিটার। ভারতমালার জন্য যে রাস্তার প্রস্তাব, মানে যে রাস্তা নির্মাণ হবে তার প্রস্তাব করা হয়েছে 34,800 কিলোমিটার পর্যন্ত রাস্তা নির্মাণ করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নটা দেখি কি পড়েছিল। তো এটা কিন্তু এই শিফট, মানে এই বছর অর্থাৎ 2025-এর 5 জুনের থার্ড শিফটের প্রশ্ন আমরা কিন্তু আজকের ক্লাসে আলোচনা করছি তোমাদের সুবিধার জন্য। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা কিন্তু সবেমাত্র তারা অ্যাডমিট পেয়েছো। তো এই আজকের ক্লাসটা কিন্তু তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তোমাদের জন্য কালেক্ট করে কিন্তু এই প্রশ্নগুলো আমরা নিয়ে এসেছি। তো চলো দেখো, এখানে বলছে ইন হুইচ ইয়ার ওয়াজ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল EMRS স্টাবলিশড। অর্থাৎ এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একলব্য মডেল আবাসিক স্কুল কোন সালে প্রতিষ্ঠিত হয়। একলব্য মডেল আবাসিক স্কুল কোন সালে প্রতিষ্ঠিত হয়। তো দেখো উত্তর হবে 1997 থেকে 1998। 1997 থেকে 1998 এর সঠিক উত্তর EMRS স্কুল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো এখানে বলছে সোলার ট্রিজ আর মেনলি ফাউন্ড ইন হুইচ টাইপ অফ ফরেস্টেস। অর্থাৎ এই জায়গাটায় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে শোলা গাছ প্রধানত কোন ধরনের বনে পাওয়া যায়। শোলা গাছ প্রধানত কোন ধরনের বনে পাওয়া যায়। তো এটা চিরসবুজ অরণ্যে পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চিরসবুজ অরণ্য, চিরসবুজ অরণ্যে পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্ন দেখি কি এসেছিল। পরের প্রশ্ন হচ্ছে ফ্রম হুইচ ইয়ার ওয়াজ দ্য রেলওয়ে বাজেট ইনক্লুডেড ইন দ্য ইউনিয়ন বাজেট। অর্থাৎ এখানে যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে কোন বছর থেকে রেল বাজেট কেন্দ্রীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। রেল বাজেট কেন্দ্রীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে কত সাল থেকে।
সেটা হচ্ছে 2017 সাল থেকে 2017। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2017 সাল থেকে কিন্তু রেল বাজেট কেন্দ্রীয় বাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কার হাত দ্বারা এটা হয়েছে সেটা তোমাদের কিন্তু পড়তে পারে। আশা করি তোমরা সেটা লক্ষ্য করে যাবে। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে, দেখো, হু হু কন্ডাক্টস দ্য ইলেকশন অফ মিউনিসিপ্যালিটিস। অর্থাৎ এখানে প্রশ্ন আছে পৌরসভা নির্বাচন কে পরিচালনা করেন। পৌরসভায় যে নির্বাচনটা হয় তা পরিচালনা করেন কে? তো এর সঠিক উত্তর হবে স্টেট ইলেকশন কমিশন, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন কিন্তু এই পৌরসভা নির্বাচন পরিচালনা করেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন, দেখো 2024 ইন 2024 অর্থাৎ 2024 প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভিজিটেড হুইচ আফ্রিকান কান্ট্রি আফটার এ গ্যাপ অফ 17 ইয়ার্স। নরেন্দ্র মোদী 17 বছর পর আফ্রিকান কোন জায়গায় সফরে গেছেন? আফ্রিকার কোন জায়গাটায় তিনি সফরে গেছেন? তো এটার সঠিক উত্তর হবে কিন্তু নামিবিয়া। নামিবিয়া এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য ওভারঅল পভার্টি রেট অফ ইন্ডিয়া ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 অ্যাকর্ডিং টু এসবিআই রিপোর্ট। অর্থাৎ এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী 2023-24 অর্থ বছরে ভারতের সামগ্রিক দরিদ্রের হার কত, সেটা কিন্তু এখানে প্রশ্ন জানতে চেয়েছে। তো সেই হিসাবে এর সঠিক উত্তর হবে 4 থেকে 4.5%। 4% থেকে 4.5%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নটা দেখি কী আছে। প্রশ্ন আছে, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সুইটেবল হোম রেমেডি টু রিডিউস স্টোমাস অ্যাসিডিটি। অর্থাৎ এখানে প্রশ্নটা বলছে যে পেটের অ্যাসিডিটি কমাতে নিচের কোনটি ব্যবহার করা হয়? ঘরোয়া মতে পেটের অ্যাসিডিটি কমাতে নিচের কোনটি আমরা ব্যবহার করতে পারি? তো বা উপযুক্ত, নিচের কোনটি উপযুক্ত? তো এখানে যেগুলো অপশান ছিল তার মধ্যে সোডা হবে এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন হচ্ছে, হু ওয়াজ দ্য চিফ অফিসিয়াল অফ রুরাল অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য গুপ্তা পিরিয়ড। অর্থাৎ এখানে প্রশ্ন আছে গুপ্ত আমলে গ্রামীণ প্রশাসনের প্রধান কর্তাকে কি বলা হতো? গুপ্ত আমলে গ্রামীণ প্রশাসনের প্রধান কর্মকর্তাকে কি বলা হতো? অবশ্যই সবাই জানো গ্রামণী বলা হতো। গ্রামিণী অর্থাৎ গ্রামিণী বলা হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো গুপ্ত আমলের গ্রামের যে শাসন ছিলেন তার প্রধান কর্মকর্তাকে বলা হতো গ্রামণী। এটা তোমরা অনেক আগে থেকেই কিন্তু জানো। আমরা চলে যাব পরের প্রশ্ন। তো চলো আমরা এবার নিচের প্রশ্নে চলে যাই। প্রশ্ন বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি রিপ্রেজেন্টস দ্য ডিফারেন্স বিটুইন কোল্ড ভোটিং অ্যান্ড ওয়ার্ম ভোটিং। অর্থাৎ নিচের কোনটি কোল্ড ভোটিং এবং ওয়ার্ম ভোটিংয়ের মধ্যে পার্থক্য সঠিকভাবে উপস্থাপন করে? তো এখানে অনেকটা অপশান ছিল, তার মধ্যে যেটা নির্ণয় করছে সেটা হচ্ছে কোল্ড ভোটিং মিন্স টার্নিং ইন দ্য কম্পিউটার ফর দ্য ফার্স্ট টাইম or after completely shut down, while warm voting means restarting and already running system. অর্থাৎ কোল্ড ভোটিং মানে প্রথমবারের মতো কম্পিউটার চালু করা বা সম্পূর্ণ শাটডাউন করা অর্থাৎ বন্ধ করা। অন্যদিকে ওয়ার্ম ভোটিং মানে ইতিমধ্যেই চলমান সিস্টেম পুনরায় চালু করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো তা কোল্ড ভোটিং এবং ওয়ার্ম ভোটিংয়ের মধ্যে পার্থক্য। তো এই ছিল কিন্তু 5 জুন যে পরীক্ষা হয়েছে তার কিন্তু থার্ড শিফটের প্রশ্নের সমাধান। তো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা ক্লাসটা বেশি করে কমেন্ট করবে, শেয়ার করবে আর একটা ক্লাসে লাইক করবে। চলো
আজকে ক্লাস এই পর্যন্ত রাখি। একটু বাদেই আবার একটি আরআরবি এনটিপিসি প্র্যাকটিস সেট নিয়ে এখনই আবার হাজির হচ্ছি। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আজকে এখন এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, তোমার দিন শুভ হোক। স্ক্রিনের ওপরে যে প্রশ্নপত্রগুলো দেখতে পাচ্ছ, এটি কিন্তু এবছর অর্থাৎ 2025-এর এনটিপিসি পরীক্ষা যারা দিয়েছে তাদের কাছ থেকে কিন্তু কিছু কালেক্ট করা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমাদের পক্ষেও খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। যারা তোমরা এখনও পর্যন্ত এনটিপিসি পরীক্ষা দাওনি তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সম্পূর্ণ বাংলায় এই প্র্যাকটিস সেটটা আমি কিন্তু সমাধান করেছি এবং প্রশ্নগুলো বাংলায় কালেক্ট করেছি। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। এনটিপিসির বাকি যে পরীক্ষাগুলো আছে তাদের তোমাদের দেখবে এই প্রশ্নগুলো কিন্তু ঘুরি ফিরি আসে। তাই বারবার করে তোমাদেরকে বলছি যে প্রশ্নগুলো দেখো, দেখলে কিন্তু তুমি এখান থেকে কিছু অন্তত হেল্প পাবে। একের দাগের প্রশ্ন কি, এগুলো কিন্তু মেমোরি বেসড প্রশ্ন। আবারও তোমাকে বলে দিচ্ছি, মেমোরি বেসড প্রশ্ন বলতে তোমরা যারা ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে চলে এসছে তাদের কাছ থেকে কিন্তু শুনে এই প্রশ্নগুলো কালেক্ট করা। মোট 8টা পেজ আছে, এই 8টা পেজের সব প্রশ্নগুলো কিন্তু আমরা সমাধান করব আজকের এই ক্লাসে। চলো আমরা শুধু প্রশ্ন উত্তর দেখব। একের দাগের প্রশ্ন আছে, দেখো, নীতি আয়োগ এর এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2023-24, এটা হবে 23-24, 2023-24 অনুসারে সেরা পারফর্মিং রাজ্য কোনটি? নীতি আয়োগের এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্সের 23-24-এর মধ্যে সেরা রাজ্য কোনটি? তো সেরা রাজ্য এখানে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড হবে এর সঠিক উত্তর, সেরা রাজ্য। এর সঙ্গে যদি উত্তরাখণ্ড না দিয়ে এখানে যদি কেরালা থাকতো, কেরালা, তাহলে কিন্তু সেটাও কিন্তু এর সঠিক উত্তর হতো। কারণ উত্তরাখণ্ড এবং কেরালা দুটোই কিন্তু এবার 23-24 অনুসারে পারফর্মিং রাজ্য হয়েছে। তো এদের পয়েন্ট হয়েছে 75, সম্ভবত পয়েন্ট আছে 75। আর এই টেবিলে সবচেয়ে নিচে আছে হচ্ছে বিহার, সবচেয়ে নিচে বিহার। আশা করি তোমরা বুঝতে পারছো, ওদের পয়েন্ট সম্ভবত 52 কি 51 এরকম হবে, তোমরা একটু দেখে নেবে। আর তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে? এটা কিন্তু খুবই একটা কি বলে কমন প্রশ্ন। আর তোমরা একটা জিনিস মনে রাখবে, কেন্দ্র সরকারের যে পরীক্ষা দিয়ে যাবে সবচেয়ে নীতি আয়োগ সম্পর্কে তোমরা একটু জেনে বুঝে যাবে, দেখবে এসব থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে। চলো আমরা একের দাগের প্রশ্ন দেখলাম, এবার আমরা দুয়ের দাগের প্রশ্ন দেখব। দুয়ের দাগের প্রশ্ন কি আছে দেখব। চলো, দুয়ের দাগের প্রশ্ন আছে, মরুভূমির ঘূর্ণিঝড় সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছে? সুন্দর প্রশ্ন কিন্তু। দেখো, এই ইদানিং যে যারা এই পরীক্ষাটা দিয়ে এসছে, এনটিপিসি পরীক্ষা যারা দিয়ে এসছে তাদের কাছ থেকে কিন্তু বেশিরভাগ শুনছি যে জেনারেল স্টাডিজের মধ্যে সবচেয়ে বেশি পড়ছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রতি মাসে আর এডুকেশন স্কুল তোমাদেরকে দিয়ে গেছে, প্রতি মাসে 100টা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিয়ে গেছে, একদম বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, মরুভূমির ঘূর্ণিঝড় মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছে, আমাদের কিন্তু আগের মাসের দেখবে, ক্লাসগুলো দেখবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো দেখবে তাতে কিন্তু এই প্রশ্নটা ছিল। তো অধিকাংশ প্রশ্ন কিন্তু আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় সেখান থেকে কিন্তু পড়েছে। আর সবথেকে একটা বড় বিষয় হচ্ছে, প্রত্যেকটা শিফটে 10 থেকে 12টা করে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। একটা প্রশ্নপত্রে যদি 10 থেকে 12টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, তাহলে তুমি ভাবো তো দেখি কতটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কতটা দখল করতে হয়। তাই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমরা বারবার পড়ো, যারা এনটিপিসি পরীক্ষা দিচ্ছ তোমাদের কাছে কিন্তু বারবার বলছি কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি করে পড়ো। তো চলো আমরা দেখি, মরুভূমির ঘূর্ণিঝড় সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছিল? এটা কিন্তু উত্তর হবে আমেরিকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমেরিকা, চীন, জাপান, তুরস্ক আছে, তো এর সঠিক উত্তর হবে কিন্তু আমেরিকা। আমরা 3-এর দাগের প্রশ্নে চলে যাব। দেখো, 3-এর দাগের প্রশ্ন আছে, ভারতীয় নৌবাহিনী দিবস 2024 এর থিম কী ছিল? সুন্দর প্রশ্ন বলো। এটাও কিন্তু আমরা আলোচনা করেছি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নপত্রে। উদ্ভাবন এবং আদিবাসী কারণে মাধ্যমে শক্তি এবং শক্তি, উদ্ভাবন এবং আদিবাসী কারণের মাধ্যমে শক্তি এবং শক্তি, এই 2024-এর ভারতীয় নৌবাহিনী দিবসের থিম ছিল। শোনো, তোমরা যদি মনে করো 23, 24, 25 সব কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে আছে। 23, 24, 25-এর এই পর্যন্ত যত কারেন্ট অ্যাফেয়ার্স, আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে পর্যন্ত আছে। তাই তোমরা যদি চাও তাহলে সরাসরি ফোন করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো 85 309 82 506 এই নাম্বারে ফোন করে
এখান থেকে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা কালেক্ট করতে পারো। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। 4 দাগের প্রশ্ন দেখব। ব্রহ্মার প্রেক্ষাপটে অভিযান নিয়ে আলোচনা চলছে। ব্রহ্মার প্রেক্ষাপটে অভিযান নিয়ে আলোচনা চলছে, এটা কি? এটার মানে প্রশ্নটার উত্তর কি হবে? মায়ানমারে ভারতীয় পরিষেবা দ্বারা পরিচালিত ত্রাণ অভিযান। মায়ানমারের যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মায়ানমারের যে অসহায় অবস্থা দেখা দিয়েছিল, তার ত্রাণ সরবরাহ করেছিল ভারতীয়রা, মানে ভারতের তরফ থেকে ত্রাণ দেওয়া হয়েছিল। বিশেষ করে কিন্তু এখানে কি চিকিৎসা ত্রাণটা কিন্তু বিশেষ করে উল্লেখযোগ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ব্রহ্মার প্রেক্ষাপটে এটাই কিন্তু এই মায়ানমারের কিন্তু ভারতীয় দ্বারা পরিচালিত ত্রাণ অভিযান, এর নাম কিন্তু ব্রহ্মার প্রেক্ষাপটে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইসব প্রশ্নগুলো তোমরা পাবে কারেন্ট অ্যাফেয়ার্সে পাবে। আমাদের ক্লাস যদি তোমরা ফলো করো, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু আমরা এসবগুলো দিয়ে রেখেছি। আর সবথেকে বড় ব্যাপার, যদি তুমি চাও তা 2-3 বছর অর্থাৎ 23, 24, 25-এর এই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কালেক্ট করা আছে। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে কালেক্ট করা আছে। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। যদি চাও তাহলে 853982 এই নাম্বারে ফোন করো। প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 105তম সংশোধনী কার সাথে সম্পর্কিত? খুব সুন্দর প্রশ্ন হলো। 105তম সংশোধনী, এটা কিন্তু ওবিসি তালিকা তৈরির অধিকার প্রদান করে। রাজ্যগুলির ওবিসি তালিকা প্রদান করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 105তম সংশোধনী। এবারে দেখো পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের 31-এর এই অনুচ্ছেদ কার সাথে সম্পর্কিত? সম্পত্তির অধিকারের অবসান। দেখো ভারতীয় সংবিধানের 31-এর এই অনুচ্ছেদটি কিন্তু সম্পত্তির অধিকারের অবসান, এই নিয়ে কিন্তু 31-এর অনুচ্ছেদ সম্পর্কে 31-এ অনুচ্ছেদের সাথে কিন্তু সম্পর্কিত, সম্পত্তি অধিকারের অবসান। চলো পরের প্রশ্ন আছে দেখো, নবায়নযোগ্য জ্বালানির ক্ষমতা কত? 100 গিগাওয়াট। নবায়নযোগ্য জ্বালানির ক্ষমতা কত? তো 100 গিগাওয়াট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে চলে যায়। প্রশ্ন আছে দেখো, পি ব্লকের উপাদান সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? পি ব্লকের উপাদান সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলোর কোনটি সঠিক? বিবৃতি দেওয়া আছে, তার মধ্যে যেটা উত্তর হবে সেটা হচ্ছে পি ব্লকে হচ্ছে অধাতুতে ধাতু পাওয়া যায় এবং সমস্ত ত্রুটি পাওয়া যায়। অধাতুতে ধাতু পাওয়া যায় এবং সমস্ত ত্রুটি কিন্তু পাওয়া যায় পি ব্লকে। এই পি ব্লক সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে একটু ডিটেলসে জানতে হবে, তাহলে সেক্ষেত্রে এই ক্লাসটা বড় হয়ে যাবে। তাই এই পি ব্লকে যে অধাতুতে ধাতু পাওয়া যায় এবং সমস্ত ত্রুটি পাওয়া যায়। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে প্রশ্ন আছে, ভারতে পরিবেশ সুরক্ষা আইন কখন কার্যকর হয়েছিল? ভারতে পরিবেশ সুরক্ষা আইন এটা কার্যকর করা হয়েছিল কখন? দেখো 1986 সালে। 1986 সালে ভারতে পরিবেশ সুরক্ষা আইন কার্যকর করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মতে 2025 সালের মধ্যে ভারতে কতগুলি নতুন এক্সপ্রেসওয়ে ও হাইওয়ে সম্পন্ন হবে বলে আশা করা হয়েছে? 2025 সালের মধ্যে কিন্তু এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ে কতগুলো সম্পন্ন হবে? তো 15টি। এইগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, আর বেশি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন পড়ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আছে, 15 এপ্রিল 2025 পর্যন্ত আইপিএলের প্রেক্ষাপটে বিরাট কোহলি সম্পর্কিত কোন বিবৃতি সঠিক? সেখানে ছিল 1000টি 4 আর ছক্কা মারা হয়েছে এবং ছক্কা মারা হয়েছে। কটা ছক্কা? 1000টি 4 এবং ছক্কা মারা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা কিন্তু এর সঠিক উত্তর। চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। সম্রাট কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করে? সম্রাট কনিষ্ক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। এটা তোমরা কিন্তু সবাই জানো। অশোকের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করা রাজা হচ্ছে কনিষ্ক। কনিষ্কের সময় কিন্তু বৌদ্ধ ধর্ম চতুর্থ সম্মেলন, যেটা কিন্তু কনিষ্কের সময় হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কনিষ্ক তখন কিন্তু রাজা ছিলেন। কনিষ্কর পৃষ্ঠপোষকতায় কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তোমাদের কাছে প্রশ্ন থাকলো, চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করেন? তোমরা অবশ্যই বলবে। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখো, এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল একটি নতুন ডকুমেন্ট খোলার জন্য কোন শর্টকাট ব্যবহার করা দরকার? এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেলে একটি নতুন ডকুমেন্ট খুলতে হবে, তার শর্টকাট টিপসটা তুমি কী নেবে? তার শর্টকাট কিবোর্ডের শর্টকাটে তুমি নেবে কি? Ctrl+N।
Ctrl+N যদি তুমি চাপো তবে কিন্তু তোমার এটা আসবে। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখো, কোন ভৌগোলিক বৈশিষ্ট্যটি মূলত ভারত এবং ভুটানের সীমান্তের মধ্যে অবস্থিত? কোন ভৌগোলিক বৈশিষ্ট্যটি মূলত ভারত ভুটান সীমান্তের মধ্যে অবস্থিত? এটা কিন্তু হিমালয় পর্বত। ভারত এবং ভুটানের মধ্যে আছে হিমালয় পর্বত। এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে হয়তো, সেই পর্বতের মধ্যে এখানে কিন্তু হিমালয় পর্বতের সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাব। চলো আমরা পরের প্রশ্ন দেখি। অর্থনৈতিক জরিপ 2024-25 অনুসারে 2023-24 সালে ভারতের বেকারত্বের হার কত? ভারতে বেকারত্বের হার দেখো 3.2%। ভারতের বেকারত্বের হার। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি আছে? তো এটা কিন্তু আমরা এনটিপিসি পরীক্ষার প্র্যাকটিস সেট সম্পূর্ণ, এনটিপিসি পরীক্ষার যে প্রশ্নপত্র পড়েছিল তার মেমোরি বেসড কিছু প্রশ্ন আমরা কালেক্ট করেছি স্টুডেন্টদের কাছ থেকে। সেই স্টুডেন্টদের কাছ থেকে পাওয়া প্রশ্ন কিন্তু তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। তো এখানে আছে স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা পাবোই, আমি তা পাবো। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো, এটা কে বলেছিলেন? তো এটা তো তোমরা সবাই জানো, বাল গঙ্গাধর তিলক কিন্তু এই কথাটা বলেছিল, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। সুন্দর প্রশ্ন কিন্তু এনটিপিসিতে পড়ছে, প্রত্যেকটা শিফটের প্রশ্ন কিন্তু আমরা কালেক্ট করছি। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্লাস যদি ভালোভাবে ক্লাস করো তাহলে কিন্তু দেখতে পাবে। এখানে বলছে শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? শবরীমালা মন্দির হচ্ছে কেরালায় অবস্থিত। আশা করি বুঝতে পেরেছো, শবরীমালা মন্দির হচ্ছে কেরালায় অবস্থিত। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখো, ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল কোনটি? ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল কোনটি? এখানে দীর্ঘ রাজমার্গ, তো এখানে এর সঠিক কি উত্তর কী হবে? ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল কোনটি? তো এখানে অটল টানেল। অটল টানেল হচ্ছে ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল। এটা কিন্তু তোমরা মনে রাখবে, অটল টানেল। খুব সুন্দর প্রশ্ন, সাম্প্রতিক ঘটনাবলী থেকে কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন পড়ছে। দেখো ভারতের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা কিন্তু লখনউ। এটা তোমরা জানো, এটা আশা করি তোমরা জানো লখনউ। সেটা আবার কোন রাজ্যে? তো সেটা অবশ্যই বলবে। আমরা চলে যাব পরের প্রশ্নে। ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? তা প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় এটা কিন্তু ভাদোদরায় অবস্থিত। কোথায়? ভাদোদরা, গুজরাটে। গুজরাটের ভাদোদরায় কিন্তু এটা অবস্থিত। ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ভাদোদরা, গুজরাট। গুজরাটের ভাদোদরায় অবস্থিত। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। প্রশ্ন আছে দেখো, প্রশ্ন আছে ইদুলিক বাঁধ কোন নদীর উপর নির্মিত? ইদুলিক বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? তো এখানে দেখো পেরিয়ার নদীর উপরে কিন্তু, পেরিয়ার নদীর উপরে কিন্তু ইদুলিক বাঁধ নির্মিত। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আছে দেখো, নিচের কোন উপজাতিটি নাগাল্যান্ডের সাথে সম্পর্কিত? রেংমা উপজাতি। রেংমা উপজাতি এটা কিন্তু নাগাল্যান্ডের সঙ্গে সম্পর্কিত। আমরা পরের প্রশ্ন যাব, তবে পরের প্রশ্ন নিয়ে এক্ষুনি চলে আসছি। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। যেভাবে আমরা প্রশ্ন সংগ্রহ করছি তা কিন্তু কালেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। খুব রিসেন্ট, অর্থাৎ গত কাল পরশুর মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু কালেক্ট করেছি। এই কালেক্ট করা প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা আরআরবি এনটিপিসি পরীক্ষা দিচ্ছ। আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি, এর পরের ক্লাস দেখতে পাবে এক্ষুনি। পরের ক্লাস নিয়ে আসছি, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমার দিন শুভ হোক। বর্তমান স্ক্রিনে যে প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু এই 2025-এর জুন মাসের প্রশ্নপত্র। এটি কিন্তু 5 জুন থেকে 23 জুন যে এনটিপিসি পরীক্ষাগুলো চলছে সেই পরীক্ষার থেকে কিন্তু কালেক্ট করা এই প্রশ্নগুলো। ইতিমধ্যেই অনেকেই কিন্তু পরীক্ষা দেওয়া হয়ে গেছে, অনেকের পরীক্ষা বাকি আছে। যারা পরীক্ষা দিতে বাকি আছো, এখন এনটিপিসির পরীক্ষা দিতে বাকি আছো, তারা কিন্তু এই যে প্রশ্নপত্র এখান থেকে তোমরা কিন্তু অনেক সাহায্য পাবে। তা আমরা কিন্তু এই প্রশ্নপত্রটা কালেক্ট করেছি বিভিন্ন পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে এসছে তাদের কিন্তু মুখের থেকে প্রশ্নগুলো কালেক্ট করেছি। তো অ্যাকচুয়ালি বলতে পারো মেমোরি বেসড প্রশ্ন। তো এই প্রশ্নগুলো কিন্তু এনটিপিসি 2025-এ এসেছিল, 2025-এ এসেছে। যারা গত 5 জুন থেকে পরীক্ষা দেওয়া হয়ে গেছে এ পর্যন্ত তাদের কাছ থেকে কিন্তু এই প্রশ্নগুলো সংগ্রহ করেছি। আগামী যারা পরীক্ষা দিতে বাকি আছো এখনও, তাদের জন্য কিন্তু এই প্রশ্নপত্রটা কিন্তু খুবই হেল্পফুল হবে। তাই কী কী প্রশ্ন পড়েছিল এখন দেখো, জানো, বোঝো, সেভাবে তোমরা তৈরি হয়ে বাকি পরীক্ষাগুলো, বাকি যে দিনগুলো আছে তাতে তৈরি হয়ে তোমরা এই পরীক্ষাটা দিতে যাও। তো
তোমাদের যাতে হেল্প হয় তার জন্য কিন্তু আজকের এই ক্লাসটা আমরা নিতে চলেছি। তো এরকম কিন্তু আগেও দুটো তিনটে আমরা ক্লাস দিয়েছি তোমাদের ইউটিউবে তোমাদের সুবিধার্থের জন্য। তা এবার আমরা এটা কিন্তু চতুর্থ ক্লাস তোমাদের জন্য দিচ্ছি। তো দেখো আজকে আজকে প্রথম প্রশ্ন কি আছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? তো এখানে কিন্তু আমরা উত্তর করে দিয়েছি, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ক্যানিং। সালটা ছিল 1856 থেকে 1862। 1856 থেকে 1862 কিন্তু লর্ড ক্যানিং কিন্তু প্রথম ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং 1856 থেকে 1862। দেখো তারপরে কিছু অ্যাড করে দিয়েছি, ভাইসরয় ছিলেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি। লর্ড ক্যানিং ভারত শাসন আইন 1858 দ্বারা প্রথম ভাইসরয় এবং গভর্নর জেনারেল হয়েছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু লর্ড ক্যানিং, তোমাদের অপশানে কিন্তু লর্ড ক্যানিং ছিল। তো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। সালটাও মনে রাখবে পাশাপাশি 1856 থেকে 1862 সাল। আমরা পরের প্রশ্ন কি এসেছিল সেটাই দেখব। তো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এখানে রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তো এখানে এর সঠিক উত্তর হবে ডক্টর এস রাধাকৃষ্ণন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ডক্টর এস রাধাকৃষ্ণন ছিল রাজ্যসভার প্রথম চেয়ারম্যান। চলো আমরা পরের প্রশ্নটা দেখি কি আছে। পরের যে প্রশ্নটা আছে দেখো, ভারতের মার্টিন লুথার হিসাবে মানে পরিচিত কে? ভারতের মার্টিন লুথার হিসাবে কে পরিচিত? পরের প্রশ্নটা আছে, ভারতের মার্টিন লুথার হিসাবে কে পরিচিত? আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটা কি। এখানে জ্ঞান হয়ে গেছে, এখানে ভারতের মার্টিন লুথার হিসেবে পরিচিত কে? এখানে সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখো, রোলিং স্টক এক্সচেঞ্জ চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? রোলিং স্টক এক্সচেঞ্জ চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে সঠিক উত্তর কিন্তু মোরারজি দেশাই। রোলিং স্টক এক্সচেঞ্জ চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু মোরারজি দেশাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্ন দেখি। এনটিপিসির এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু গত 5 জুন থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদের মেমোরি বেসড প্রশ্ন, এই প্রশ্নগুলো আমরা কালেক্ট করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। দেখো পরের প্রশ্ন আছে, এখানে আমি 1 টাকায় 7টি লেবু কিনেছি, 75% লাভের জন্য কত টাকায় এগুলো বিক্রি করা উচিত? তো এর প্রশ্নের সঠিক উত্তর কি করে বার করবে? তাহলে দেখো 1 টাকায় যদি 7টি লেবু কিনেছে, 75% লাভের জন্য ওগুলো ক টাকায় বিক্রি করা উচিত? তাহলে 1 টাকায় যদি 7টি লেবু কেনে, ওইগুলো কিন্তু তার 75% লাভে বিক্রি করতে হবে। তার মানে কি 1 টাকা 75 পয়সায় তাকে কিন্তু বিক্রি করতে হবে। তাই 1 টাকা 75 মানে 1 টাকা 75 পয়সায় তাকে বিক্রি করতে হবে। বলেছে ওই 75% লাভের জন্য কত টাকায় ওগুলো বিক্রি করা উচিত? তাহলে সেখানে 1 টাকা 75 পয়সায় সেগুলো বিক্রি করা উচিত 1.75 টাকায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? এখানে আছে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসাবে কে পরিচিত? তো কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে পরিচিত হচ্ছে জন ম্যাকার্থি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো পরের প্রশ্নে। ইসরো এর বর্তমান প্রধান কে? ইসরোর বর্তমান প্রধান কে? ডক্টর ভি নারায়ণন। ইসরোর বর্তমান প্রধান কে? তো ডক্টর ভি নারায়ণন হচ্ছে ইসরোর বর্তমান প্রধান। তো পরের প্রশ্ন আছে দেখো, জিএসটি একটি সংশোধনী আইন হিসেবে চালু করা হয়েছিল কত সালে? তো পয়লা জুলাই 2017। পয়লা জুলাই 2017 এই সাল থেকে কিন্তু জিএসটি একটি সংশোধনী আইন হিসেবে চালু করা হয়েছিল। এবারে পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? শওকত আলী আর মোহাম্মদ আলী। শওকত আলী ও মোহাম্মদ আলী কিন্তু ভারতের খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। তো পরের প্রশ্ন আছে দেখো, 2024 সালে ডব্লিউপিএল ফাইনাল কে জিতেছিলেন? তো এখানে এটাও কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এটার সঠিক উত্তর হবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হচ্ছে এই ডব্লিউপিএল 2024 জিতেছে।
অর্থাৎ আরসিবি। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে ভারতের গবেষণা ও উন্নয়ন বাজেটের শতাংশ কত? তো এখানে জিডিপির হিসাবে 0.64%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আছে দেখো, এইচটিটিপি এর পূর্ণ রূপ কি, অর্থাৎ এর সম্পূর্ণ নাম কি? তোমরা যদি ইউআরএল যখন দেখবে তখন এই কথাটা কিন্তু লেখা থাকে এইচটিটিপি। তো এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখো, প্রস্রাবের পিএইচ এর মান কত? তো প্রস্রাবের পিএইচ মান হচ্ছে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। প্রধানমন্ত্রী জনমান যোজনা সম্পর্কিত কোন গোষ্ঠীর মধ্যে? এটা উপজাতি গোষ্ঠীর মধ্যে কিন্তু এটা প্রচলিত। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। লিঙ্গ বৈষম্য সূচকে ভারতের স্থান কত? 193টি দেশের মধ্যে 108। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লিঙ্গ বৈষম্য সূচকে ভারতের স্থান হচ্ছে 193টি দেশের মধ্যে 108 নম্বরে আছে ভারত। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আছে, কাঠ পোড়ানো এটা হচ্ছে কোন বিক্রিয়া? কাঠ পোড়ানো এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আছে, ভারতের রাজ্যপালের নিয়োগ কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? 155 নম্বর অনুচ্ছেদে, অর্থাৎ 155 নম্বর ধারায় কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কোন দলের? তো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত সোরেন। ইনি কিন্তু মুক্তি মোর্চা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং ইনি কিন্তু মুক্তি মোর্চার দলের একজন, মুক্তি মোর্চা দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখো, বর্তমানে রেপো রেট কত? বর্তমানে রেপো রেট কত? এর সঠিক উত্তর হবে 6%। বর্তমানে রেপো রেট হচ্ছে 6%। আমরা চলে যাব পরের প্রশ্নে। অনুচ্ছেদ এখানে বলছে 76 অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? 76 এই অনুচ্ছেদটা কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল। ভারতীয় সংবিধানের 76 ধারা তার অংশ 5 এর অধীনে ভারতের অ্যাটর্নি জেনারেল পদের সাথে সম্পর্কিত। সংবিধানের 76 ধারা উল্লেখ করা হয়েছে যে তিনি ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা। ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা হিসাবে তিনি সমস্ত আইনি বিষয়ে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেন। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে অনুচ্ছেদ এখানে 76 এই অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? ভারতের অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে কিন্তু এটা সম্পর্কিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল কিন্তু এ সপ্তাহের এনটিপিসি পরীক্ষার প্রশ্নপত্র, কালেক্ট করা প্রশ্নপত্র তোমাদেরকে আজকে ক্লাসে দেখালাম। ইতিমধ্যে আমরা 3টি ক্লাস করেছি এই কালেক্ট করা প্রশ্ন নিয়ে। যদি তোমরা না দেখে থাকো সেই ক্লাসগুলো দেখে আসবে। আর আজকের ক্লাসে এই প্রশ্নপত্রগুলো কিন্তু রিসেন্ট পরীক্ষা হয়ে গেছে, তা কালেক্ট করে কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। তোমাদের শুভ হোক।